জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মহাসচিব হতে পারেন বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবারও রাজনীতিতে প্রফেসর ইউনূসের অবিশ্বাস্য উত্থান। দর্শক, প্রফেসর ইউনূসের উত্থান তো আগেই হয়েছে, কিন্তু না, এটা নব উত্থান। প্রফেসর ইউনূস নোবেল লরেট, আবার ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ অ্যাক্টর, এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধান উপদেষ্টা ওটি প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী পদ থেকে বিদায়ও নিয়েছেন। কিন্তু প্রফেসর ইউনূস হাল ছাড়েন। আবারও প্রফেসর ইউনূসের নতুন উত্থান হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জনাব ডক্টর খলিলুর রহমান কি জিনিস, পুরো বিএনপি তারেক জিয়া টের পাচ্ছে। বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নামও সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। ভারতে শুরু হলো মোদি বিরোধী আন্দোলন। গদি মিডিয়া চোর হ্যায় স্লোগানে মুখর যন্তর মন্তর। রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপি এর ডাকে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ জেনজিরা। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি। অবশ্যই আমি আমার মেয়ের বিচারের দ্রুত রায় দেখতে চাই। আমরা হাসিনার মতন গুন্ডা পান্ডাকে সান্ডা করে আসছি, নতুন কোন গুন্ডা পান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুতে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। তাই কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসা যাক। আবারও রাজনীতিতে প্রফেসর ইউনূসের অবিশ্বাস্য উত্থান। দর্শক, প্রফেসর ইউনূসের উত্থান তো আগেই হয়েছে, কিন্তু না, এটা নব উত্থান। প্রফেসর ইউনূস নোবেল লরেট, আবার ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ অ্যাক্টর, এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধান উপদেষ্টা ওটি প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী পদ থেকে বিদায়ও নিয়েছেন। কিন্তু প্রফেসর ইউনূস হাল ছাড়েন। আবারও প্রফেসর ইউনূসের নতুন উত্থান হতে যাচ্ছে। তিনি এবার রাষ্ট্রপতি হবেন, তারপরে জাতিসংঘের মহাসচিব হবেন। একজন মানুষ, একজন রাজনীতিতে যাদের উচ্চাভিলাষ আছে তাদের পক্ষে যা সম্ভব সব কিছু ছাপিয়ে প্রফেসর ইউনূস অসম্ভবকে সম্ভব করছে। যেমন প্রধানমন্ত্রী অলরেডি হয়েছেন, নোবেল প্রাইজও পেয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এরপরে রাষ্ট্রপতি হবেন, তারপরে বাকি থাকে পৃথিবীর ইতিহাস, পৃথিবীতে সবথেকে বড় পদ সম্মানের দিক থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চাইতে বড় কিছু নেই। তারপরে হচ্ছে জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব হওয়ার আলোচনা এখন তাকে নিয়ে হচ্ছে, এবং এটা অমূলক কোনো আলোচনা না। এখন প্রফেসর ইউনূস যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে এটা তার আবার নব উত্থান। তারপরে যদি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বা রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নেওয়ার পর যদি জাতিসংঘের মহাসচিব হতে পারেন, তাহলে আর কি বাকি থাকে? তো জাতিসংঘের মহাসচিব হওয়া কিংবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়া, এই দৌড়ে তিনি অনেক দূর অলরেডি এগিয়ে গেছেন। খলিলুর রহমানের মাধ্যমে রাস্তা ক্লিয়ার করছেন। যেমন খলিলুর রহমান কিন্তু ইউনূসের মুরিদ, বা এই খলিলুর রহমানকে খলিল বানিয়েছে ইউনূস। খলিল বাংলাদেশে এসে তিনি ফরেন মিনিস্ট্রি চাকরি করতেন, ওইখানেই থাকতেন, বাংলাদেশে আসতেই পারতেন না, কিন্তু ইউনূস তাকে এনেছে, ইউনূসের পছন্দের। এই খলিলুর রহমান তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের নির্বাচন সাধারণ পরিষদের অধীনেই হবে, খলিলুর রহমান অধীনেই হবে। অতএব খলিলুর রহমান অনেক মেকানিজম করতে পারবেন। আর ব্যক্তি খলিলুর রহমান কি এখানে অনেক মেকানিজম করবেন বা করতে পারবেন না? বিষয়টা এত সহজ নয়। এই যে খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন, এটা কি তার ব্যক্তিগত কোনো অর্জন না? এটা কেন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে হতে হয়েছে, বা যুক্তরাষ্ট্র তাদের লোক বসিয়েছে। সেই যুক্তরাষ্ট্রের দালালি করে যে বাংলাদেশ ওখানে যেতে পেরেছে, এটাও কম কিসে? অতএব যেই যুক্তরাষ্ট্র খলিলকে সাধারণ পরিষদের অধিবেশন সভাপতি হতে দিয়েছে, সেই যুক্তরাষ্ট্র, সেই খলিলরা ইউনূসকে জাতিসংঘের মহাসচিব বানাতে পারে, এটা মোটেও অসম্ভব নয়। আর যে জাতিসংঘের মহাসচিবের দৌড়ে থাকবে, রাষ্ট্রপতি হওয়ার পক্ষে তো তেমন কোনো ব্যাপারই হওয়ার কথা না। তো দর্শক, এবং ইউনূসকে ঘিরে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের কার্যক্রম পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে। পৃথিবীর প্রভাবশালী যত থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা বাংলাদেশ নিয়ে কাজ করে, সবাই ইউনূসের পক্ষে নড়ে চড়ে বসেছে। আমাদের কাছে প্রমাণ আছে। যেমন কিছুদিন আগে, এটা প্রায় 1 মাস আগেই হয়েছে, কিন্তু বাংলাদেশের দৃশ্যপটে এসেছে কিছুদিন আগে, অবিনাশ পালিওয়াল, ভারতীয় বংশোদ্ভূত একজন বুদ্ধিজীবী, যিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিংবা দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করেন, সোয়াস ইউনিভার্সিটির একজন প্রফেসর, এর আগে লন্ডন কিংস কলেজে ছিলেন। এবং এই অবিনাশ পালিওয়াল তিনি একদম ভারতপন্থী, ভারতীয় জাতীয়তাবাদের প্রতি তার যথেষ্ট রেসপেক্ট, হিন্দুত্ববাদের প্রতি তার যথেষ্ট রেসপেক্ট। আর ভারতের যে পশ্চিমা যে অ্যাপ্লিকেশন, তার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীর বিভিন্ন দেশের নানান অঘটন ঘটন, এগুলোর বয়ান উৎপাদন, এগুলোর প্রেক্ষাপট, এইসব কাজগুলো এই অবিনাশ পালিওয়ালরা করেন। এবং তাদের যে এই গবেষণা কর্ম, এতে সারা পৃথিবীর রাজনীতি নিয়ে যেসব এনজিও খেলে,
তারা টাকা পয়সা দেন, তারা পালেন এদের। এরকম অবিনাশ পালির অনেক আছেন। এরকম এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষ থেকে আছেন আলী রিয়াজ, এরকম থিঙ্ক ট্যাঙ্ক ফেলো যারা আছে সবাই কিন্তু নড়ে চড়ে বসছে ইউনূসের পক্ষে। যে ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি না বানালে বাংলাদেশ টিকবে না। মূল কথা এটাই যে বাংলাদেশকে টেকাতে হলে ইউনূসকে লাগবে, ইউনূসের অসমাপ্ত কাজ শেষ করতে হবে, আর তারেক পারবেন না। চারদিকে বয়ান এটি, অবিনাশ পালিরা লেখা পড়বেন, প্রথম আলো বাংলা অনুবাদ করে ছাপিয়েছে, পুরোটা এসেছে কথা এটাই যে ইউনূস ছাড়া তারেক পারবে না, তারেক এই জায়গায় ব্যর্থ হবে, এই জায়গায় ব্যর্থ হবে। অর্থনীতির অবস্থা খুব খারাপ। এদিকে সিপিডি বা সুশাসন যারা নাগরিক বা আরো যারা আছে মার্কেট জেলা, এরা সবাই উঠে পড়ে লেগেছে। তো এই জায়গায় সবাই এখন ইউনূসের গুণগান গাইছে, ইউনূসকে লাগবে, ইউনূসের অসমাপ্ত কাজ শেষ করার কথা বলছেন, এবং সেই ইউনূসকে লাগবে এটার অবজেক্টিভ বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত। এবং দেখেন খেলাটা কোন জায়গায়, ক্ষমতায় বিএনপি, কিন্তু পুরো বিএনপির ক্ষমতা কাঠামো নিয়ন্ত্রণ আছে খলিল। এমনকি মির্জা ফখরুল হতাশ হয়ে বলছেন যে আমি ঢাকা থাকতে চাই না, আমাদের কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুলদের চিন্তা দর্শনের চারানা দাম নাই, এখন খলিল যা বলছেন ওইটা। সালাউদ্দিন আহমেদ তো ব্যবস্থা খেয়ে যাচ্ছেন, খলিল যা বলছেন ওইটা। বাংলাদেশে দেখেন এই যে বাংলাদেশকে খলিল ভারতীয় বলয় থেকে পাকিস্তান, চীন, তুরস্কে বলয় নিয়ে গেছে। তাতে তো ডোমেস্টিক পলিটিক্সের যে বিএনপির চিন্তা ভাবনা ওটা পরিবর্তন হয়ে গেছে। তো বিএনপি কি, বিএনপির কোনো দাম আছে? এখানে তো সব খেলা খেলছেন, বিএনপিকে তো চালাচ্ছে এখন ডক্টর খলিল, আর ডক্টর খলিলের বস হচ্ছে ইউনূস। আর ইউনূস আমি ইউনূস না, ইন্টারন্যাশনাল ক্ষমতা করিডরে, সুপার পাওয়ার গ্রেট পাওয়ার্সদের ক্ষমতা করিডরে লবিতে ইউনূসের যে অ্যাক্সেস, তারেক রহমানকে সেই অ্যাক্সেস পেতে তাকে আরো 3 বার জন্মগ্রহণ করতে হবে। অতএব সেই ইউনূস খেলছেন, সেই ইউনূস রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, সেই ইউনূসকে নানান শক্তি রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে। আর এই যে সামগ্রিক যে কর্মপরিকল্পনা, যে খেলা, তার অংশ হিসেবেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও নড়াচড়া শুরু করে দিয়েছে। বাংলাদেশের প্রথমকারী সবগুলো গণমাধ্যম অলরেডি রিপোর্ট হয়েছে, আপনারা দেখেছেন। বিশ্বমঞ্চে নতুন সমীকরণ, জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে দেখা যেতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। তো এই যে বাংলাদেশের যেমন মোহনা টিভি এই রিপোর্ট করেছে, ইত্তেফাক করেছে, আরো বিভিন্ন গণমাধ্যমে আমি দেখেছি, আমি নিজে প্রায় 4টা গণমাধ্যমে দেখেছি। তো এই রিপোর্ট, এই যে এতক্ষণ যে আমি ইন্টারন্যাশনাল পাওয়ারের যে লবি এবং করিডোরের কথা বলছি, সেই করিডোরে যে ইউনূসের অ্যাক্সেস এবং পৃথিবীর সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক, সেই জর্জ সোরেজদের টাকা পয়সা যেটা হয়, যে জর্জ সোরেজ পৃথিবীর কমপক্ষে 50টা দেশের সরকার পতন ঘটিয়েছেন এবং অনেক রাজনৈতিক দলে উত্থান ঘটিয়েছেন তার এনজিওর মাধ্যমে, সেই জর্জ সোরেজদের তৎপরতা, বা আরো অনেক আছে, আটলান্টিক কাউন্সিল, অমুক তমুক, এরকম কত ইউনিভার্সিটি যে আছে জড়িত, কত থিঙ্ক ট্যাঙ্ক ফেলো যে আছে, সবাই মিলে মিশে যে তৎপরতা চালাচ্ছেন এবং প্রফেসর ইউনূস রিমোট কন্ট্রোল করছেন প্যারিসে বসে। ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে এবং আন্দোলন করে, তাহলে এই সরকারের পতন নিশ্চিত। সারা বাংলাদেশের একটিমাত্র ব্যাংক, যেই ব্যাংকটি এই দেশের মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে, সেই ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যখন সুদ ব্যবস্থা থেকে মুক্ত হতে একটি সুন্দরতম পদ্ধতির পথে এগোতে চেয়েছে, তখন বাংলাদেশের প্রথম ইসলামিক ব্যাংকিং খাত সূচনা করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ। যারা সূচনালগ্ন থেকে কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু এই ব্যাংকটিকে দলীয় আখ্যা দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবির এই ধরনের তকমা লাগিয়ে বিভিন্ন সময় ব্যাংকটির উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, যা সম্পূর্ণই অন্যায়, রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। 3 কোটি গ্রাহকের এত বড় একটি বিশাল পরিবারের ব্যাংকটিকে গত 16 বছরে আওয়ামী লীগের আমলে একেবারে নির্যাস করে খেয়ে ফেলে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম উৎসবের নামে শত শত কোটি টাকা এখান থেকে লোপাট করা হয়েছে। তখন এসালমের নামে এসালম নিজেই প্রায় 75,000 কোটি টাকার উপরে এখান থেকে লোপাট করেছে। হুন্ডির মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টাকা পাচার করেছে। এমন এমন কোম্পানি সাজিয়েছে যেই কোম্পানির কোনো ঘর নাই, বাড়ি নাই, কাগজ নাই, পত্র নাই, এই সব কিছু ছাড়াই এরকম করে 75,000 কোটি টাকার লোপাট করেছে এসালম। শুধু তাই নয়, এসালম তার নিজের সন্তানকে, মনে হয় যেন দুধ খাওয়া সন্তান, সেই সন্তানকে বসিয়ে, চেয়ারম্যান বসিয়ে এই ব্যাংকটার সম্পূর্ণ দখলদারিত্ব নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা জানেন এই ব্যাংকটি এখন পর্যন্ত প্রায় 400-র উপরে শাখা রয়েছে, উপশাখা 271টি, এবং সারা বাংলাদেশে তাদের প্রায় 20,000-এর অধিক কর্মকর্তা, চাকরিজীবী হিসেবে এখান থেকে তারা বিভিন্ন সহযোগিতা নিচ্ছেন। এই বিশাল জনগোষ্ঠীর একটি ব্যাংককে নতুন করে আবার নাই করে দেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেছেন বর্তমান সরকার। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে উনি যখন শিলং থেকে বাংলাদেশে আসলেন, তখন ঢাকা এয়ারপোর্টে এই এসালমের গাড়িতে করেই কিন্তু তাকে বাড়িতে গিয়ে যেতে হয়েছিল, এবং সেই গাড়িতে যখন তিনি এসেছেন তখন সে নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে। সেখান থেকেই আমরা স্পষ্ট হতে পারি যে আমাদের এই শিলংয়ের সাথে, আমাদের জনাব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বর্তমানে এসালমের সাথে একটি অন্তরঙ্গ সম্পর্ক, ভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ডের সম্পর্ক রয়েছে। আর না হলে আজকের এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে নতুন করে ইসলামী ব্যাংককে দখলদারিত্ব চেষ্টা চালানো, এটা কারো পক্ষে সম্ভব নয়, কোনো সঠিক মানুষের পক্ষে এটা সঠিক কাজ নয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ কি শুধুমাত্র এখন আক্রান্ত হয়েছে? এই আওয়ামী লীগের আমলে যে আক্রান্তটা হয়েছে, সেই আক্রান্তটা আবার নতুন করে যখন বিএনপির আমলে হচ্ছে,
তখন আমাকে মিলাতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ। যদি একই চরিত্র আওয়ামী লীগ করে ব্যাংকটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেয়ে থাকেন, যেমন মাঝে মাঝে দেখতাম ব্যাংকের নাম দিয়ে দেওয়া হতো জঙ্গিবাদের আখড়া, জঙ্গিবাদের মদতদাতা, অথচ এই ইসলামী ব্যাংকে ব্যবহার করেই আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করেছেন তারা কিন্তু এই ব্যাংকটা থেকেই খেয়েছেন। বাংলাদেশে একটা প্রচলিত ধারা আছে, প্রেম করতে আপনার মডার্ন কিছু মানুষ লাগে আর বিবাহের জন্য ছাত্র শিবিরের ছেলেদেরকে পছন্দ করা হয়। এর কারণ হচ্ছে ছাত্র শিবির যে একজন আদর্শিক মানুষ, তারা যে সত্যিকার অর্থে তার স্ত্রীর প্রতি অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, সঠিক দায় দায়িত্ব পালন করতে পারবে, এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই জানে। আর যে কারণে মেয়ের বিয়ের ক্ষেত্রে পছন্দ করে ছাত্র শিবিরের ছেলেরা কোথায় আছে এরকম। বাংলাদেশেও একই ধারায় খাওয়া দাওয়ার যে কোনো প্রয়োজন হইলে তখন নিজেরা কোনো প্রতিষ্ঠান করতে পারে না, যেহেতু চাঁদাবাজি করেই যাদের জীবন চলে, তাদের আর অন্য কোনো জায়গা থেকে আয় ইনকাম করার সোর্স বা জ্ঞান বুদ্ধি নাই, সে কারণে তারা জামাত ইসলাম কি গঠন করে সেটা দিয়ে কিছু খাওয়ার চেষ্টা করে। যেমন আমরা দেখেছি বিগত সরকার আমলে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় বেসরকারি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, সেটাকে আওয়ামী লীগের একজন এমপি মহোদয় সেটাকে দখল দিলেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্কুলের মাঠ দখল দিলেন। বিভিন্ন কোচিং সেন্টারগুলো পর্যন্ত যেগুলো ছাত্র শিবিরের পরিচালনায় পরিচালিত, সেগুলোকে পর্যন্ত তারা দখল দিলেন। এই যে দখল বাণিজ্য যারা চিন্তা করে, যারা নিজেরা মননশীল নয়, জ্ঞানী নয়, জ্ঞান বিজ্ঞান চর্চা পছন্দ করে না, যারা নিজেরা কোনো কিছু করতে জানে না, তারা আসলে এই দখলদারিত্ব পছন্দ করে। তারই অংশ হিসেবে আবার নতুন করে ইসলামী ব্যাংক বাংলাদেশকে দখল দেওয়ার পায় তারা শুরু করেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগের দোসরকেই নতুন করে চেয়ারম্যান হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে। আমি একদম স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, সাবধান করে দিয়ে বলতে চাই, বাংলাদেশে ফেসিবাদের পতন হয়েছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায়। শেখ হাসিনা যখন মনে করেছেন যে আওয়ামী লীগের জন্য প্রধান কাটা হচ্ছে জামাত শিবির, তিনি তাই জামাত শিবিরের উপরে সর্বোচ্চ শাস্তিটা প্রয়োগ করেছেন। তাদেরকে গ্রেপ্তার, হামলা মামলার পরেও তাদের দলটা পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলেন সন্ত্রাসী হিসেবে। তার 4 দিনের মাথায় কিন্তু শাস্তি ভোগ করতে হয়েছে। শেখ হাসিনাকে নিজে স্বয়ং পালিয়ে গিয়ে দুপুরবেলার ভাতও খেতে পারেননি। আজকে যদি একই অবস্থা বিএনপি এই ইসলামী ব্যাংককে নিয়ে করা শুরু করে, আমি মনে করি বিএনপির যে 3 কোটি পরিবার যারা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত, তারা যদি একটা ধাক্কা দেয়, শুধু ডান হাতের আঙ্গুল উঁচু করে তাকায়, তাহলে কিন্তু এই সরকারের পতন নিশ্চিত হয়ে যায়। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দায়িত্ব পালন করেছেন, ওই 3 বারের সময় কিন্তু ইসলামী ব্যাংক ছিল। এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালীন সময় কিন্তু বর্তমান জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর, তিনি একজন মন্ত্রী ছিলেন, বাংলাদেশের 2-3টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। সেই সময়ে তারা কিন্তু ইসলামী ব্যাংকের শুভাকাঙ্ক্ষী ছিলেন। বিএনপির সাথে জামাতের সাথে ইসলামী ব্যাংককে নিয়ে দ্বন্দ্ব হবে কেন? এসালাম কি আপনার কাছে খুবই প্রিয়, নাকি আপনি জিজ্ঞেস করবেন যে ফেসিবাদের সময় যারা সবচেয়ে নির্যাতিত দল, সেই দল জামাত ইসলাম আপনার কাছে প্রিয়? যদি বিএনপির কলবের ভিতরে নিজে জিজ্ঞেস করার পরে উত্তরে এসে যায় যে এসালাম তার কাছে প্রিয়, তাহলে বুঝতে হবে বিএনপি ঠিক আওয়ামী লীগের ধারায় চলে গিয়েছে, তার আর ভিন্ন কোনো ধারায় যাওয়ার কোনো রাজনীতি করার কোনো সুযোগই নেই। কারণ যেই এসালাম আওয়ামী লীগের দোসরগিরি করেছে, সে আপনার প্রিয় হতে পারে জামাতকে বাদ দিয়ে, তাহলে বুঝতে হবে আপনি অলরেডি আওয়ামী লীগ, আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আর যদি আপনার কাছে একটু নিজের কাছে জিজ্ঞেস করেন যে এই যে জুলাই বিপ্লবটা করে দিল জামাত ইসলাম, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি সুন্দর বিপ্লব সাধন হওয়ার কারণে আজকের একটি নির্বাচন হলো, সেই নির্বাচনে আজকে বিএনপি যেভাবেই হোক ক্ষমতায় তারা কেটে ছিটে বা ইঞ্জিনিয়ারিং করে চলে গিয়েছে, জান না, কিন্তু গিয়েছেন তো জামাত শিবিরের আন্দোলন সংগ্রামের কারণেই তো, তাই তো? তো তাদের এই কারণটাকে যদি অন্তত আপনারা রিয়েলাইজ করে মনে করতেন যে যাক, অন্তত তাদের উছিলায় আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি, এরকম ব্যাংক, বিমা, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ জামাত শিবির যেগুলো প্রতিষ্ঠিত করেছে বা তাদের নামগন্ধও যেখানে পাওয়া যায়, আমরা অন্তত সেইগুলোকে দখলদারিত্ব করব না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন অনুযায়ী আপনি যে কোনো কিছু করেন, কিন্তু কোনো একটি প্রতিষ্ঠান নিজে করতে না পেরে সেটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত, এটা মনে করি মূর্খতা ছাড়া আর কিছুই নয়। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কমিটমেন্ট দিচ্ছেন, আমি তার বক্তব্যে মাঝে মাঝে বুঝি যে ইউনিটি কনসেপ্ট নিয়ে তিনি আগাচ্ছেন, এবং আমার পিএইচডিও ইউনিটি কনসেপ্টের উপরে। সো সেই ইউনিটি কনসেপ্ট যদি ধরে রাখতে হয়, তাহলে জামাতকে দূরে রেখে নয়, একটা ব্যাংককে প্রতিপক্ষ বানানো নয়, একটা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়ে নয়, একটা হসপিটালকে নিষিদ্ধ করে দিয়ে নয়, বরং দলীয়র বাহিরে, এই যে আজকে ধরেন আমি কথা বলছি, দলের বাহিরে কথা বলছি, এখানে দলের বিষয় না, আমিও একজন ইসলামিক ব্যাংকের গ্রাহক, তো আমি গ্রাহক হিসেবে আমি কথা বলবো। যদিও এই ইসলামী ব্যাংক আমাকে অনেক কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে তা নয়, এমনকি আমার হয়তো অনেকে চেনেও না, যখন আমি ইসলামী ব্যাংকের পক্ষে কথা বলেছি সেই আওয়ামী লীগের সময়, ইসলামী ব্যাংক থেকে আমি এক কাপ চাও খাইনি, কিন্তু ইসলামী ব্যাংক আমার একটা ব্যাংক, আমি মনে করি আমার জায়গা থেকেও প্রতিবাদ করা উচিত। দর্শক, ভিডিওটি আপনারা সম্পূর্ণ ইতিমধ্যে দেখে নিয়েছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন গরম গরম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই আপনারা যুক্ত থাকুন। কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।